হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা সালফারের অক্সো অ্যাসিড নিয়ে আলোচনা করব। সালফারের ক্ষেত্রে যত রকম অক্সো অ্যাসিডস রয়েছে তাদের কিছু কিছু ইম্পর্টেন্ট অক্সো অ্যাসিডের আমরা স্ট্রাকচারও দেখব এবং তাদের কিছু তুলনামূলক আলোচনাও আজকে আমাদের এই আলোচনায় হবে। সালফারের যত রকম অক্সো অ্যাসিডস রয়েছে তাদেরকে আমরা মূলত দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি এবং সেই দুটো ক্যাটাগরিতে কত রকমের ফর্মুলা বিশিষ্ট অক্সো অ্যাসিড রয়েছে সেগুলো এবার আমরা একটু দেখে নিই। তো প্রথমেই আমি যেটা বলবো যে সালফারের দু রকম অক্সো অ্যাসিডের কথা আমরা অনেক দিন আগে থেকেই জেনে আসছি। একটা হলো সালফিউরাস অ্যাসিড এবং আরেকটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। অক্সো অ্যাসিডস কাদের বলে সেইটা তোমরা অলরেডি জানো। অক্সো অ্যাসিড নিয়ে আমি গ্রুপ 15-এ অলরেডি তোমাদের আলোচনা করেছি, তো সেই কারণে আমি এখানে আর অক্সো অ্যাসিড সংক্রান্ত ডিটেলস আলোচনা করব না যে কাদের অক্সো অ্যাসিড বলা হয়। শুধু আমি এটুকুই এখানে বলে দেব, সালফারের অক্সো অ্যাসিডেও ঠিক একই রকমভাবে ডাবল বন্ড অক্সিজেন এবং OH গ্রুপ এই দুটো কিন্তু থাকা ভীষণভাবে আবশ্যক, না হলে আমরা তাদেরকে অক্সো অ্যাসিড বলতে পারবো না। সেটা যে কোনো পরমাণুই অক্সো অ্যাসিড তৈরি করুক না কেন, তাদের ক্ষেত্রে ডাবল বন্ড অক্সিজেন এবং OH গ্রুপ একসঙ্গে অবশ্যই থাকতে হবে। তো সালফিউরাস অ্যাসিডের ফর্মুলা H2SO3 এবং সালফিউরিক অ্যাসিডের ফর্মুলা H2SO4। তো এই ফর্মুলা দুটো দেখে তোমরা খুব স্বাভাবিক একটা পার্থক্য বুঝতে পারছো যে সালফিউরাস অ্যাসিড অপেক্ষা সালফিউরিক অ্যাসিডের অক্সিজেন কন্টেন্ট বেশি বা অক্সিজেনের পরিমাণ বেশি। সেই কারণেই এই ক্ষেত্রে সালফিউরিক এই কথাটা যোগ করা হয়েছে এবং এই ক্ষেত্রে আস কথা ইউজ করা হয়েছে। এবারে সালফিউরাস অ্যাসিডের কিছু ভাগ আছে এবং সালফিউরিক অ্যাসিডেরও ঠিক একই রকমভাবে কিছু ভাগ আছে। তো সেই ভাগগুলো কি দুজনের ক্ষেত্রেই রয়েছে, আমি এইখানে সেই ভাগগুলো লিখছি। প্রথম যেটা হলো সেটা হচ্ছে থায়ো, অর্থাৎ থায়ো সালফিউরাস অ্যাসিড এবং থায়ো সালফিউরিক অ্যাসিড, এই একটা ভাগ। দ্বিতীয় ভাগ হচ্ছে হাইপো। তৃতীয় ভাগ হচ্ছে পাইলো। নেক্সট হচ্ছে ডাইথায়ো। অর্থাৎ ডাইথায়োনাস এবং ডাইথায়োনিক। আমরা যখন এই অ্যাসিডগুলোর সালফিউরাস এবং সালফিউরিক উভয়ের ক্ষেত্রেই যখন আমরা স্ট্রাকচার দেখব তখন আবার আমরা এদের কমপ্লিট নেমিংগুলো শিখব। তো থায়ো, হাইপো, পাইরো, ডাইথায়ো। নেক্সট হচ্ছে পারক্সি। এবং পারক্সির সাথে সাথে আরো একটা রয়েছে পারক্সি মোনো আর ডাই। পারক্সি মোনো এবং ডাই অর্থাৎ একটা পারক্সি লিঙ্কেজওয়ালা অ্যাসিড হতে পারে কিংবা দুটো পারক্সি পারক্সি একটাই রয়েছে, সেটা মোনো হোক বা ডাই হোক, পারক্সি বন্ধন একটা আছে কিন্তু সেইখানে অ্যাসিডের ইউনিটগুলো মোনো যখন হবে তখন একটা অ্যাসিড একক রয়েছে, যখন ডাই হবে তখন দুটো অ্যাসিড একক রয়েছে। ওই জন্য দেখো আমি
প্রথমে কিন্তু মোনোপারক্সি লিখিনি, পারক্সি মোনো লিখেছি পরে, অর্থাৎ পারক্সি বন্ধন একটাই রয়েছে, তারপরে একটা অ্যাসিড ইউনিট আছে বা থাকতে পারে, ডাই হলে দুটো অ্যাসিড ইউনিট থাকতে পারে। তো এই হচ্ছে এদের ক্লাসিফিকেশন। তো প্রথমে আমরা সালফিউরাস অ্যাসিডের ক্ষেত্রে এই গঠনগুলো দেখব, তারপরে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে গঠন দেখব। মোট কথা, সালফারের যেই সমস্ত অক্সো অ্যাসিড রয়েছে তাদের অনেক ধরনের এক্সাম্পলস আছে। তো আমাদের এখন এই ক্লাস 12-এ সমস্ত কটা অক্সো অ্যাসিড নিয়ে পড়তে লাগবে না, মানে সালফারের যেই সমস্ত অক্সো অ্যাসিড রয়েছে তাদের সবাইকে নিয়ে পড়তে লাগবে না। আমরা বিশেষ কয়েকটা নিয়ে তাদের গঠন এবং তাদের সংক্রান্ত যে সমস্ত আলোচনা রয়েছে, তুলনামূলক আলোচনা, তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের যেই সমস্ত পয়েন্টসগুলো রয়েছে সেইগুলো আমরা শুধু এখানে মেনশন করব। তাহলে এদের গঠনগুলো দেখা যাক। প্রথমে দেখো থায়োসালফিউরাস অ্যাসিড। আমি একই সঙ্গে সালফিউরাস এবং সালফিউরিক অ্যাসিড দুজনকেই দেখাচ্ছি। থায়োসালফিউরাস অ্যাসিডের ফর্মুলা হচ্ছে H2S2O2। গঠন এইটা হচ্ছে থায়োসালফিউরাস অ্যাসিড। দেখো, আমরা যদি এইখানে সালফিউরাস অ্যাসিডের গঠনটা লিখি তাহলে আমরা কিরকম পাবো। এই হচ্ছে সালফিউরাস অ্যাসিডের গঠন। এবারে এখন যদি অক্সিজেনের বদলে এখানে যে ডাবল বন্ড অক্সিজেনটা দেখতে পাচ্ছ, সেই অক্সিজেনের বদলে যদি আমরা এখানে সালফার করে দিই, তাহলে সালফারকে আমরা আরেকটা কি নাম দিই, থায়ো বলে নাম দিই, যেটা তোমরা অর্গ্যানিক অলরেডি শিখেছো যে সালফারকে থায়ো বলা হয়। তো এটা সালফিউরাস অ্যাসিডেরই গঠনটা থাকছে, কিন্তু সেখানে কি হলো, অক্সিজেন অ্যাটমের বদলে একটা সালফারকে জুড়ে দিলাম, যেমন এইটা। সো দিস ইজ থায়োসালফিউরাস অ্যাসিড। এবারে তোমরা ভাবতে পারো আমি সালফারকে এইখানেই কেন বসাবো, আমি তো এখানে বসাতে পারতাম, মানে এই অক্সিজেনের বদলে এইখানে আমরা সালফার বসাতে পারতাম, তাই না? সরি, এইখানে দেখাবো না, এই স্ট্রাকচারটা সালফিউরাস অ্যাসিডের স্ট্রাকচার থাক, আমি এইখানেই দেখাচ্ছি যে সালফারটাকে ডাবল বন্ডের জায়গায় না রেখে আমি হাইড্রোজেনের সঙ্গে সালফার লিখতে পারতাম, তাহলেও তো এই ফর্মুলাটাই আসতো। কিন্তু দেখো, অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেনের যে বন্ধন ছিল সেই বন্ধন যতটা স্ট্রং, সালফারের সঙ্গে হাইড্রোজেনের বন্ধন তো অতটাও স্ট্রং হবে না, বা বন্ড ফর্মেশনটা অতটা ইজি হবে না। তো সেই কারণেই আমরা সালফারের সঙ্গে সালফারের এই বন্ড দেখিয়েছি আর হাইড্রোজেনগুলোকে অক্সিজেনের সঙ্গে রেখেছি, তাই এই স্ট্রাকচারটাই হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট স্ট্রাকচার। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে থায়োসালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের যদি গঠনটা তোমরা দেখে নাও, তাহলে থায়োসালফিউরিক অ্যাসিডের গঠন খুব সহজেই তোমরা করে নিতে পারবে। So this is the structure of sulfuric acid, hence thiosulfuric acid will be like this. থায়োসালফিউরিক অ্যাসিডের ফর্মুলা তাহলে কি হবে, H2S2O3। একদম সহজ। তাহলে দেখো, আমরা এই যে প্রাথমিক যে দুটো অ্যাসিড আমরা লিখেছি অক্সো অ্যাসিড, মানে যেগুলোকে আমরা বেশ কিছু বছর আগে থেকেই জেনে আসছি, 9-10 থেকে আমরা জেনে আসছি, বা ইনফ্যাক্ট তোমরা হয়তো কেউ কেউ ক্লাস 8-এও পড়েছো।
তো সেই হিসাবে আমরা এই দুটো স্ট্রাকচার যদি জেনে থাকি তাহলে আমরা খুব সহজেই এই স্ট্রাকচারগুলোর গঠনও লিখে ফেলতে পারবো। নেক্সট, হচ্ছে হাইপো। হাইপোসালফিউরাস অ্যাসিড। হাইপোসালফিউরাস অ্যাসিড। হাইপো মানে হচ্ছে নর্মাল অ্যাসিডের যে গঠন বা তাতে যতগুলো অ্যাটমস রয়েছে, হাইপো মানে ওই নর্মাল অবস্থার থেকে কিছু অ্যাটম কম থাকে। তো কিছু অ্যাটম বলতে মূলত এখানে অক্সিজেন অ্যাটমের সংখ্যা কম থাকে। তোমরা যখন ফসফরাসের অক্সো অ্যাসিড পড়েছো, যেমন H3PO4, H3PO3 এইগুলো পড়েছো, তো সেই জায়গায় তোমরা হাইপোফসফরাস অ্যাসিডও পড়েছো। খেয়াল করে দেখো, হাইপোফসফরাস অ্যাসিডের সংকেত ছিল H3PO2, আর যেখানে ফসফরাস অ্যাসিডের সংকেত ছিল H3PO3। তাহলে হাইপো আর এমনি নর্মাল ফসফরাস মানে অর্থ ফসফরাস যেগুলো, তাদের সঙ্গে অক্সিজেন পরমাণুর একটা ঘাটতি দেখা গেছিল। তো এই ক্ষেত্রেও ঠিক সেই রকমভাবেই হবে। H2SO3 আছে, তো যদি একটা পরমাণু আমরা ঘাটতি করিয়ে দিই তাহলে এইখানে হবে H2SO2। এটা হলো হাইপোসালফিউরাস অ্যাসিড এবং এর গঠন হচ্ছে এই রকম। এটা ভীষণই আনস্টেবল, কেবলমাত্র জলীয় দ্রবণেই এর অস্তিত্ব পাওয়া যায়। সাধারণ অবস্থায় কিন্তু এটা স্টোর করা খুব ডিফিকাল্ট। তো দিস ইজ হাইপোসালফিউরাস অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডেরও এরকম হাইপো ফর্মেশন রয়েছে। সেইটার ফর্মুলা হলো H2S2O6। H2S2O6 এটা হচ্ছে হাইপোসালফিউরিক অ্যাসিড। হাইপোসালফিউরিক অ্যাসিড এর গঠনটা কিরকম? এইখানে কিন্তু একটা বিশেষ ব্যাপার রয়েছে। এখানে সালফার সালফার একটা বন্ধন আছে, সালফার সালফার বন্ধন আছে এইরকম। সালফার সালফার বন্ধন থাকার কারণে এই অ্যাসিডটার আরও একটা নাম আছে, যেটাকে বলা হয় ডাইথায়োনিক অ্যাসিড। ডাইথায়োনিক অ্যাসিড। দেখো, এসএস বন্ধন আছে মানে এটা থায়োনিক বন্ড আমরা বলি বা থায়ো বন্ড বলি। তো সেই কারণে দুটো সালফার রয়েছে, তাই থায়োনিক অ্যাসিড। থায়োনিক কেন? এটা যেহেতু সালফিউরিক অ্যাসিডের আমরা হাইপো ফর্মটা পড়ছি, তো সেই কারণে এটার নাম দেওয়া হয়েছে ডাইথায়োনিক অ্যাসিড বা হাইপোসালফিউরিক অ্যাসিড। যাই বলো, দুটোর ফর্মুলা কিন্তু সেম, এই দুটো সেম। নেক্সট আমরা দেখব পাইরোসালফিউরাস এবং পাইরোসালফিউরিক। এর ফর্মুলা হচ্ছে H2S2O5 আর এর ফর্মুলা হচ্ছে H2S2O7। গঠন
সো দিস ইজ পাইরোসালফিউরাস অ্যান্ড পাইরোসালফিউরিক। এইটার আরও একটা নাম আছে তোমাদের খুব পরিচিত, নামটা হচ্ছে ওলিয়াম, H2S2O7 ওলিয়াম। ওকে, যেটাকে কিনা ওয়াটারে ডিজলভ করলে এখান থেকে H2SO4 তৈরি হয়। সো দিস ইজ ওলিয়াম। এইবারে তোমরা দেখো এই যে পাইরোসালফিউরাস অ্যাসিড যেটা আছে সেখানে সালফার সালফার একটা লিঙ্কেজ আছে, তাহলে এটাকে আমরা ডাইথায়োনিক অ্যাসিড কিছু বলতে পারবো? মানে ডাইথায়োনাস, বা এখানে তো থায়োনিক হবে না, তার কারণ এটা সালফিউরাস অ্যাসিডের একটা উদাহরণ, মানে সালফিউরাস অ্যাসিডের পাইরো যে ফর্ম তার সংকেত আমরা এখানে লিখেছি। তো এটা ডাইথায়োনাস টাইপের কিছু হবে কি? অবশ্যই এখানে বলবো যে না, এটা ডাইথায়োনাস টাইপের আমরা কিছু বলতে পারবো না, কারণ থায়োনাস বা ডাইথায়োনাস যে ব্যাপারটা সেই রকম হতে গেলে দুটো যে সালফার যারা পরস্পর বন্ধন করে আছে তাদের কিন্তু এই দুটো সালফারেরই সারাউন্ডিংসে যে অ্যাটমগুলো সেটা দুটো সালফারের ক্ষেত্রে সেম থাকতে হবে। যেমন আমি যে কথাটা বলতে চাইছি, ধরো এই যে সালফার, আমরা যে এইখানে ডাইথায়োনিক অ্যাসিডের যে উদাহরণটা দেখেছিলাম, এই যে উদাহরণটা আমরা দেখেছিলাম, এইখানে দেখো এই দিকের সালফারের এনভায়রনমেন্ট, মানে সালফারের সঙ্গে যে যোজকগুলো যুক্ত হয়ে আছে, এই সালফারের সঙ্গেও ঠিক একই রকম যোজকগুলো যুক্ত হয়ে আছে। তো সেই ধরনের গঠনে যদি সালফার সালফার পাশাপাশি লিঙ্কেজ করে থাকে, এসএস যদি বন্ধন থাকে, তখনই আমরা সেগুলোকে ডাইথায়ো অ্যাসিড বলবো, মানে ডাইথায়োনিক বা ডাইথায়োনাস এই ধরনের অ্যাসিড বলবো। কিন্তু যদি দেখা যায় যে যেই দুটো সালফার পরস্পর এসএস বন্ধন করে আছে তাদের দুজনের এনভায়রনমেন্ট আলাদা, তখন সেটাকে আমরা ডাইথায়ো অ্যাসিড বলতে পারবো না। ওকে, তো এটা নর্মালি আমরা পাইরোসালফিউরাস অ্যাসিড হিসাবেই নাম দিচ্ছি। ওকে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ডাইথায়োনাস অ্যাসিড। আর এখানে ডাইথায়োনিক অ্যাসিড অলরেডি আমি স্ট্রাকচার করে দিয়েছি। অলরেডি এটা স্ট্রাকচার তোমরা দেখে নিয়েছো, H2S2O6, আর ডাইথায়োনাস হচ্ছে H2S2O4। দেখো এবার কেন এটাকে ডাইথায়োনাস বলা হচ্ছে। সালফার সালফার লিঙ্কেজ থাকবে যখন ডাইথায়ো বলা হয়েছে। এদিকে একটা এই রকমের গঠন এবং এদিকে আর একটা এই রকম গঠন। দেখো দুদিকের সালফারের গঠনটা সেম, সেই কারণে এটা ডাইথায়ো অ্যাসিড বলা হচ্ছে। যেহেতু সালফিউরাস অ্যাসিডের আন্ডারে, তাই এটার নাম হলো ডাইথায়োনাস অ্যাসিড। আর ডাইথায়োনিক অ্যাসিডের স্ট্রাকচার আমি আর লিখবো না, কারণ এইটা আমি জাস্ট আগেই তোমাদেরকে দেখিয়েছি। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমরা পারক্সি অ্যাসিড দেখব। পারক্সি মোনো সালফিউরাস অ্যাসিড, অর্থাৎ এখানে পারক্সি বন্ধন থাকবে। আমরা সালফিউরাস অ্যাসিডের গঠনটা প্রথমে লিখি একটু। এটা হচ্ছে সালফিউরাস অ্যাসিডের গঠন। এবারে কোথাও একটা পারক্সি বন্ধন থাকবে। এখন পারক্সি বন্ধন হতে গেলে অক্সিজেন সিঙ্গেল বন্ড তৈরি করে, তোমরা জানো, মানে দুটো অক্সিজেন পাশাপাশি এরকম সিঙ্গেল বন্ড তৈরি করে। তো এইটা হয়ে গেল পারক্সি মোনোসালফিউরাস অ্যাসিড। মোনোসালফিউরাস অ্যাসিড মানে একটাই সালফিউরাস অ্যাসিড একক রয়েছে। দেখো এই যে এটা তো একটাই সালফিউরাস অ্যাসিডের ইউনিট, আর পারক্সি বন্ধন রয়েছে, সেই কারণে পারক্সি মোনোসালফিউরাস অ্যাসিড। সরি, আমি যদি সালফিউরিক অ্যাসিড বলে থাকি প্লিজ ওটা কারেকশন করে নিও।
এটা সালফিউরাস অ্যাসিড, আর তাতে পারক্সি বন্ধন আছে এবং একটাই ইউনিট সালফিউরাস অ্যাসিডের, তাই নামটা হলো পারক্সি সালফিউরাস অ্যাসিড। এবারে এখানে পারক্সি মোনোসালফিউরিক অ্যাসিড কীরকম হবে, এটা তোমরা হয়তো অলরেডি অনেকেই লিখে নিয়েছো। এটা যদি সালফিউরিক অ্যাসিডের গঠন হয় তাহলে যে কোনো একটা অক্সিজেনের সঙ্গে পারক্সি বন্ধন করে দিলাম। ওকে, তো এইটা হচ্ছে পারক্সি মোনোসালফিউরিক অ্যাসিড। এর একটা আলাদা নেম আছে, মানে বাণিজ্যিক নেম আছে, যেটাকে বলা হয় ক্যারোজ অ্যাসিড। ক্যারোজ অ্যাসিড এই নামটা তোমরা জেনে রাখবে। অনেক সময় 1 নম্বরের কোয়েশ্চেনে দিয়ে দেয় যে ক্যারোজ অ্যাসিড কি বা হোয়াট ইজ ক্যারোজ অ্যাসিড, তখন তোমাকে এই ফর্মুলাটা লিখতে হবে। ফর্মুলা হচ্ছে H2SO5, H2SO5, আর এর ফর্মুলা হচ্ছে H2SO4। H2SO4 হলেও এই দেখো এখানে একটা H2SO4 আর এই H2SO4 এর মধ্যে একটা গন্ডগোল হবে, তো সেই কারণে আমরা এখানে H2SO4 লিখবো না, এখানে আমরা ফর্মুলাটাকে একটু অন্যভাবে লিখব। HOSO3H এইভাবে লিখবো, और HOOSO2H। এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে পারো, কারণ যদি আমরা H2SO4 বলে লিখে দিই তাহলে এই সালফিউরিক অ্যাসিডের সঙ্গে পারক্সি মোনোসালফিউরাস অ্যাসিডের সংকেতের একটা প্রবলেম হতে পারে, তো সেহেতু আমরা এখানে এইভাবে লিখলাম। তাতে করে আমরা এখানে বোঝাতে পারছি যে হ্যাঁ এটা একটা পারক্সি বন্ধন আছে সালফিউরাস অ্যাসিডে। নেক্সট পারক্সি ডাই অ্যাসিড। পারক্সি ডাই সালফিউরিক অ্যাসিড আর একটা পারক্সি ডাই সালফিউরাস অ্যাসিড। আচ্ছা, আমি তো এতক্ষণ ধরে অ্যাসিডের স্ট্রাকচার লিখে যাচ্ছি, সবকটা অ্যাসিডেরই মোটামুটি স্ট্রাকচার লিখলাম, তো আমি একাই কেন খাটবো, তোমরাও একটু খাটো। তো তোমরা পারক্সি ডাই সালফিউরাস অ্যাসিডের গঠন লেখো মানে লিখে আমাকে জানাবে এর স্ট্রাকচার কি হবে। আমি পারক্সি ডাই সালফিউরিক অ্যাসিডের গঠনটা লিখে দিচ্ছি। তো এইটা কিন্তু তোমাদেরকে ট্রাই করতে হবে, একটা অ্যাটলিস্ট তোমরা ট্রাই করে দেখো যে স্ট্রাকচারটা লিখতে পারছো কিনা। আমি এখানে পারক্সি ডাই সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচারটা লিখে দিচ্ছি, আর এর স্ট্রাকচার কি হবে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর যদি নাও পারো সেটাও আমাকে জানাবে, আমি তোমাদের পরের ভিডিওতে এর স্ট্রাকচারটা বলে দেব। ওকে, তো পারক্সি ডাই সালফিউরিক অ্যাসিড হচ্ছে, কিভাবে লিখবে আমি একটা হিন্ট দিয়ে দিচ্ছি। সালফিউরিক অ্যাসিড লিখে নাও, দেখো ডাই বলছে মানে দুটো অ্যাসিড ইউনিট থাকতে হবে, তো এই দিকেও তোমরা একটা এরকম সালফিউরিক অ্যাসিড ইউনিট লিখে নাও। ঠিক আছে, এবারে দেখো এই দুটোর মধ্যে পারক্সি বন্ধন করতে হবে। পারক্সি বন্ধনগুলো তোমরা এই OH যে গ্রুপগুলো রয়েছে সেইগুলো ব্যবহার করে করবে। তো পারক্সি বন্ধন করতে গেলে আমি এখানে হাইড্রোজেন যদি রাখি তাহলে তো হবে না, তো হাইড্রোজেনগুলোকে মুছে দাও, মুছে দিয়ে এই দুটো অক্সিজেনের মধ্যে বন্ধন তৈরি করে দাও, তাহলেই দেখো হয়ে গেল পারক্সি ডাই সালফিউরিক অ্যাসিড। কারণ এই দিকের একটা সালফিউরিক অ্যাসিড ইউনিট, এই দিকের আরেকটা সালফিউরিক অ্যাসিড ইউনিট যারা পারক্সি বন্ধনের দ্বারা যুক্ত আছে, তাহলে এদের ফর্মুলা কি হয়ে গেল H2S2O8।
সহজ না? খুব সহজ লেখা। তো তোমরা সালফিউরাস অ্যাসিডের যে পারক্সি টাইপটা রয়েছে বা পারক্সির যে গঠনটা রয়েছে সেটা তোমরা লিখে আমাকে বলবে। এই অ্যাসিডটার এরকম একটা খুব স্পেসিফিক নাম আছে, যে নামটা হলো মার্শাল অ্যাসিড। মার্শাল অ্যাসিড। ওকে, এই নামগুলো একটু মনে রেখো, মার্শাল অ্যাসিড। তো আমাদের অক্সো অ্যাসিডস অফ সালফার যেগুলো, তাদের গঠন দেখা হয়ে গেল। কিভাবে লিখলাম বা কিভাবে আমরা মনে রাখবো সেটারও একটা টেকনিক তোমাদেরকে বলে দিলাম। এবারে আমরা দেখি যে এই অ্যাসিডগুলোর মধ্যে কীরকম তুলনামূলক আলোচনার ভিত্তিতে প্রশ্ন আসতে পারে। একটা প্রশ্ন হতে পারে যে কোন সালফারের কোন অক্সো অ্যাসিডে পারক্সি বন্ধন আছে, সেটার গঠন লেখো, এরকম একটা আসতে পারে। আর কি আসতে পারে, যে সালফার সালফার বন্ধন আছে এই রকম সালফারের একটা অক্সো অ্যাসিডের উদাহরণ দাও, সেটাও আসতে পারে। ওকে, তো এইগুলো খুব ছোট ছোট প্রশ্ন। তারপরে বলবে যে সালফিউরিক অ্যাসিডের পারক্সি মোনো যে ফর্মটা আছে সেইটা লেখো, বা সালফিউরিক অ্যাসিডের পারক্সি ডাই যে ফর্মটা আছে সেই গঠনটা লেখো। কোনটাকে ক্যারোজ অ্যাসিড বলে, কোনটাকে মার্শাল অ্যাসিড বলে, এই ধরনের প্রশ্ন তোমরা 1 নম্বরের জন্য পেতে পারো। আচ্ছা, তার সাথে আমি আরও একটা বলে দিই, পলিথায়োনিক অ্যাসিড বলে একটা ফর্ম আছে। পলিথায়োনিক অ্যাসিড, সেটা সালফিউরিক বা সালফিউরাস কারোর আন্ডারেই পড়ে না, সেটা এমনি আলাদা একটা টাইপ, পলিথায়োনিক অ্যাসিড। পলিথায়োনিক অ্যাসিড মানে তার ফর্মুলা হচ্ছে H2SN O6। H2SNO6। আচ্ছা সরি, পলিথায়োনিক যেরকম আছে পলিথায়োনাসও হতে পারে। সরি, আমি ওই জায়গাটা একটু তোমাদেরকে ভুল বললাম। দুটোরই সম্ভব, পলিথায়োনিক আর পলিথায়োনাস দুটোই সম্ভব। পলিথায়োনাস হচ্ছে H2SNO4, এই দুটোই সম্ভব। এবার ব্যাপারটা হচ্ছে, দেখো এর গঠন যদি আমি বলি তাহলে গঠনটা হচ্ছে এই রকম। মানে এখানে সালফারের সঙ্গে, মানে এই দিকের প্রান্তীয় সালফার এবং এই দিকের প্রান্তীয় সালফারের মাঝে অনেকগুলো সালফার পরমাণু থাকতে পারে, পরপর অনেকগুলো সালফার পরমাণু থাকতে পারে। সেটা একটা হতে পারে, দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটে হতে পারে, যা খুশি এইরকম হতে পারে। কিন্তু প্রান্তীয় যেই দুটো সালফার পরমাণু তাদের গঠনটা এইরকম হবে। মানে ডাইথায়োনিক অ্যাসিডের ক্ষেত্রে যেরকম গঠন আমি দেখিয়েছিলাম ঠিক সেরকম গঠন হবে, শুধু মাঝে অনেকগুলো সালফার পরমাণু থাকতে পারে। এন যেটা লিখেছি, এন হচ্ছে যে কোনো পজিটিভ ইন্টিজার। ঠিক একইভাবে পলিথায়োনাসের ক্ষেত্রেও আমরা একই রকম দেখাতে পারি। পলিথায়োনাসের ক্ষেত্রে একইভাবে দেখাতে পারি যে এখানে এরকম অনেকগুলো সালফার পরমাণু থাকা সম্ভব। ওকে, তো এই দুটো গঠন তোমরা একটু জেনে রাখো। আমি মিস করে যাচ্ছিলাম এই দুটো অ্যাসিডের ফর্মুলা বলতে, তো বলে দিলাম। নেক্সট দেখো, আমরা যে তুলনামূলক আলোচনার কথা বলছিলাম সেখানে একটা প্রশ্ন তোমাদেরকে বলি যে H2SO4 এবং কোয়েশ্চেন 1, H2SO4 আর H2SO3, এই দুজনের মধ্যে স্ট্রং অ্যাসিড কোনটা? Which one? Which is strong acid? তো দেখো
এইখানে H2SO4 এর গঠনটা প্রথমে আঁকা যাক এবং H2SO3 গঠনটাও আঁকা যাক। তো আমরা জানি যে এখানে আয়োনাইজেবল হাইড্রোজেন পরমাণু দুটো আছে, রাইট? আর এখানেও একইভাবে আয়োনাইজেবল হাইড্রোজেন পরমাণু দুটো আছে, তাই তো? এইবার এই ক্ষেত্রে দেখো কনজুগেট বেস যেটা তৈরি হলো, কনজুগেট বেস এইটার স্টেবিলিটি মানে রেজোনেন্স স্টেবিলিটি কনজুগেট বেসের রেজোনেন্স স্টেবিলিটি যদি তুলনা করা হয় দুটোর ক্ষেত্রে, তাহলে এইখানটাতে রেজোনেন্স ম্যাক্সিমাম ইলেকট্রন ডিলোকালাইজেশন, maximum delocalization of electron or negative charge আর এইখানে minimum delocalization কেন? কারণ এইখানে একটা ডাবল বন্ড অক্সিজেন আছে আর এইখানে দুটো ডাবল বন্ড অক্সিজেন আছে। তো যেখানে যেই কনজুগেট বেসটা রেজোনেন্স এফেক্ট বেশি দেখাবে, তো সেই কনজুগেট বেসটা স্টেবল অবস্থায় থাকতে পারবে। যেখানে রেজোনেন্স কম হবে সেই কনজুগেট বেসটা কম সুস্থিত থাকবে। তো কনজুগেট বেস যদি কম সুস্থিত হয় তাহলে তার অ্যাসিডটা কি হবে? অ্যাসিডটা দুর্বল প্রকৃতির হবে। মানে এই কনজুগেট বেস যেই অ্যাসিড থেকে এসেছে, অর্থাৎ এইটা থেকে যে এসেছে, এই অ্যাসিডটা দুর্বল প্রকৃতির হবে। আর যার কনজুগেট বেস সুস্থিত তার অ্যাসিডটা কি হবে? অ্যাসিডটা খুব তীব্র হবে। তো সেই কারণেই স্ট্রং অ্যাসিড যদি বলা হয় দ্যাট উইল বি H2SO4। তো আমরা এখানে কি দেখলাম যে সালফেট SO4 2- এটা হচ্ছে স্টেবল কনজুগেট বেস, therefore H2SO4 strong acid as compared to H2SO3। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। Compare pK1 of H2SO4 and H2SO5. Compare pK1 of H2SO4 and H2SO5. Compare pK2 of HSO3 minus and HSO4 minus and HSO5 minus। আমি pK1 টা বলে দিচ্ছি, pK2 তোমরা আমাকে আনসার করে দেবে, এটা তোমাদের কাজ। দেখা যাক। দুটো স্ট্রাকচার আমরা লিখছি। যখন এই ধরনের প্রশ্ন পাবে সঙ্গে সঙ্গে তোমরা এই গঠনগুলো অবশ্যই লিখবে। ওকে, আচ্ছা দেখো pK1 যখন আমরা তুলনা করছি তখন আমরা দুটো অ্যাসিডেরই কনজুগেট বেস তৈরি করলাম। এটা pK1 আমরা তুলনা করছি। pK1 এই সিম্বলটা কি নির্দেশ করছে তোমরা নিশ্চয়ই জানো। pK1 মানে নেগেটিভ লগ অফ K1। pK1 সমান আমরা জানি যে pK1 equals to নেগেটিভ লগ অফ K1।
K1 হচ্ছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ অ্যাসিড। অর্থাৎ K1 যত বাড়বে, মানে ডিসোসিয়েশন যত বাড়বে, তার pK1 তত কমে যাবে, তাই না? K1 যদি বাড়ে তার pK1 কি হবে? pK1 কমে যাবে, এইটা তো আমরা জানি। pK1 কমে গেলে তার অ্যাসিডিটি কি হবে? অ্যাসিডিটি বেড়ে যাবে। এইগুলো হচ্ছে এদের পারস্পরিক সম্পর্ক। তো দেখো, প্রথমবার হাইড্রোজেন অপসারিত হলো, আমরা এমন হাইড্রোজেন অপসারিত করলাম যাতে কনজুগেট বেসটা রেজোনেন্স স্টেবিলিটি পায়। কনজুগেট বেস যাতে রেজোনেন্স স্টেবিলিটি পায়, আমরা সেই মতো কি করলাম? এদের হাইড্রোজেনটা অপসারিত করলাম। তোমরা ভাবতে পারো যে আমরা এখানে এই হাইড্রোজেনটা অপসারিত করেছি, এখানে এইটা করতে পারতাম, কিন্তু আমরা এমন একটা মানে প্রথমবার আয়নন আমরা এমন হাইড্রোজেন দিয়ে দেখালাম যাতে দুটোর ক্ষেত্রেই কনজুগেট বেসটা স্টেবিলিটি পায়। কারণ প্রত্যেকটা সিস্টেমই তো চায় যে এমন তারা চেঞ্জের দিকে যাবে, এমন একটা চেঞ্জ তারা করতে চাইবে যাতে করে তারা পরবর্তী সময় স্টেবল হতে পারে। তো সেই কারণে আমরা এটা দেখালাম। তো দুটো কনজুগেট বেসের ক্ষেত্রেই রেজোনেন্স ঘটছে এবং সেই রেজোনেন্সের মাত্রাটা একই রকম। এখানেও দুটো ডাবল বন্ড অক্সিজেন আছে এবং এখানেও দুটো ডাবল বন্ড অক্সিজেন আছে, তো রেজোনেন্স একই রকম ঘটছে। তাহলে হাইড্রোজেন কে বেশি ত্যাগ করবে সেটা আমরা কিসের ভিত্তিতে নির্ধারণ করব? তখন দেখতে হবে যে অক্সিজেন কন্টেন্ট যার ক্ষেত্রে বেশি, সেক্ষেত্রে ইন্ডাকটিভ এফেক্ট বেশি কাজ করবে, অর্থাৎ ইলেকট্রন আকর্ষণী ক্ষমতা বেশি কাজ করবে, এবং ইলেকট্রন আকর্ষণ ক্ষমতা বেশি কাজ করলে OH বন্ধন তত সহজে দুর্বল হবে এবং তত তাড়াতাড়ি বিয়োজিত হবে। আর বিয়োজিত হলে প্রচুর H+ উৎপন্ন হবে এবং তার K1 বেশি হবে, pK1 কমবে, আম্লিক চরিত্র বাড়বে। সেই রেসপেক্টে দেখো, H2SO5 অক্সিজেনের পরিমাণ বেশি, তাই হাইড্রোজেনগুলোর ওপরে তড়িৎ ইলেকট্রন আকর্ষণী প্রভাব বেশি এবং OH বন্ধন সহজে দুর্বল তাড়াতাড়ি হবে, তাই হাইড্রোজেন খুব শীঘ্র বা খুব মানে দ্রুততার সাথে হাইড্রোজেন আয়ন তৈরি হবে। কিন্তু H2SO4 যেহেতু অক্সিজেন কন্টেন্ট কম, তাই হাইড্রোজেনের প্রতি ইলেকট্রন আকর্ষণ প্রভাব অপেক্ষাকৃত কম, H2SO5 এর তুলনায় অপেক্ষাকৃত কম। তাই জন্য এখান থেকে হাইড্রোজেন অপেক্ষাকৃত কম দ্রুততার সাথে নির্গত হবে। তাই জন্য pK1 যদি বলা হয়, pK1 H2SO4 এর বেশি H2SO5 অপেক্ষা, তাই এটা কম আম্লিক, এটা বেশি আম্লিক, এটা লেস অ্যাসিডিক, এটা মোর অ্যাসিডিক। এইটা আমি pK1 এর বিষয় বললাম। এবার pK2টা তোমরা আমাকে আনসার করে দেবে। pK2 দেখো, এই যে দ্বিতীয় যে হাইড্রোজেন পরমাণু রয়েছে তারা বিয়োজিত হবে এবং বিয়োজিত হওয়ার পর কার কনজুগেট বেস কীরকম স্থায়িত্ব দেখাবে সেই হিসাবে তোমরা আম্লিক চরিত্র বা pK2 সেইটাকে আন্দাজ করতে পারবে। তো সেইটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো এই ছিল আমাদের অক্সো অ্যাসিড সংক্রান্ত কিছু প্রশ্নের আলোচনা। এবারে আমরা সালফিউরিক অ্যাসিড নিয়ে কয়েকটা ইম্পর্টেন্ট রিয়াকশন বলে আজকের ভিডিওটা আমরা কমপ্লিট করব। তো H2SO4 এবার আমরা শুরু করি। দেখো, H2SO4 কিভাবে প্রিপেয়ার করা হয় সেই সম্পর্কে অলরেডি তোমরা আইডিয়া পেয়েছো যে কন্ট্যাক্ট প্রসেস ইউজ করে H2SO4 ইন্ডাস্ট্রিয়ালি তৈরি করা হয়। যেখানে সালফারকে অক্সিজেনে বার্ন করে সালফার ডাই অক্সাইড করা হয়, সালফার ডাই অক্সাইডকে ফার্দার অক্সিজেনে বার্ন করিয়ে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড ক্যাটালিস্টের প্রেজেন্সে সালফার ট্রাই অক্সাইড করা হয়। তারপর সালফার ট্রাই অক্সাইডকে একটা H2SO4 যেখান থেকে পাস করানো হচ্ছে, সেই H2SO4 চেম্বারে SO3 গ্যাসটা যেটা প্রডিউসড হলো তাকে পাস করিয়ে ওলিয়াম প্রডিউস করা হয়। তারপর ওলিয়ামটাকে ময়েশ্চারে ক্যাপচার করে সেখান থেকে H2SO4 প্রডিউস করা হয়। অর্থাৎ H2SO4 বানানোর জন্য H2SO4ই ব্যবহার করা হচ্ছে, তাই তো? তো সেইটা আমরা জানি যে প্রিপেয়ার্ড বাই
কন্ট্যাক্ট প্রসেস। তো এখানে আমরা কি কি দেখলাম, SO2, SO3, H2SO4, ওলিয়াম, সেখান থেকে আবার H2SO4, মানে এতগুলো ইউজ করে তারপর আবার H2SO4। আমি ওই ডিটেলস প্রসেসে আমি যাচ্ছি না। আমরা এখানে H2SO4 এর কিছু রিঅ্যাকশনস দেখব, ইম্পর্টেন্ট কিছু রিঅ্যাকশনস দেখব। তো প্রথম যদি আমি বলি, কোনো মেটাল, রাইট, কোনো মেটাল সেটা মনে করো কপার, কপারের সঙ্গে যদি আমি H2SO4 রিঅ্যাকশন করাই তাহলে সেখান থেকে কী হবে, কপার সালফেট হবে প্লাস SO2 হবে প্লাস ওয়াটার হবে। যে কোনো মেটালের সঙ্গে তুমি যদি H2SO4 এর রিঅ্যাকশন করাও তাহলে সেই মেটালের সালফেট সল্ট তৈরি হবে, আর H2SO4 ইটসেলফ SO2 তে রিডিউসড হয়ে যাবে, কারণ H2SO4 আমরা জানি একটা স্ট্রং অক্সিডেন্ট, রাইট। তো এইটা নিজে রিডিউসড হচ্ছে SO2 তে, আর এখানে কপার অক্সিডাইজড হচ্ছে কপার সালফেটে, অক্সিডাইজড। যে কোনো মেটাল উইথ এনি মেটাল, আমি আর অত প্রত্যেকটা মেটাল ধরে ধরে আর রিঅ্যাকশন দেখাবো না, আমি একটা করে তোমাদেরকে এক্সাম্পল দিয়ে দিচ্ছি শুধু বিষয়গুলো মনে রাখার জন্য। নেক্সট, উইথ এনি নন মেটাল, নন মেটালগুলোকে যখন H2SO4 এর সঙ্গে রিঅ্যাকশন করানো হয় সেই নন মেটালগুলো তাদের হাইয়েস্ট পসিবল অক্সিডেশন স্টেট যেটা, সেই স্টেটের অক্সাইডে কনভার্ট হয়, আর সালফিউরিক অ্যাসিড নিজে SO2 তে কনভার্ট হয়। খুব সিম্পল, মানে আমি তোমাদের যেটা বলতে চাইছি, মনে করো কার্বনের সঙ্গে যদি H2SO4 এর রিঅ্যাকশন আমরা করাই তাহলে এখান থেকে CO2 তৈরি হবে। CO2 তে দেখো কার্বন তার হাইয়েস্ট পসিবল অক্সিডেশন স্টেটে পৌঁছে গেছে, আর সালফিউরিক অ্যাসিড SO2 তে কনভার্ট হয়েছে, আর ওয়াটার তৈরি হয়েছে। অ্যাকচুয়ালি H2SO4 নিজে, H2SO4 এটাই যদি আমরা থার্মাল এফেক্ট কি হয় সেটা যদি দেখতে চাই তাহলে দেখা গেছে এখান থেকে ওয়াটার তৈরি হয়, SO2 তৈরি হয়, আর অক্সিজেন তৈরি হয়, মানে নেসেন্ট অক্সিজেন বলো, এই নেসেন্ট অক্সিজেন তৈরি হয়, যেই কারণে H2SO4 এর একটা অক্সিডাইজিং প্রপার্টি দেখা যায়। তাহলে এ যখন কারোর সাথে রিঅ্যাকশন করবে সেখান থেকে SO2 আর ওয়াটার তৈরি হওয়াটাই খুব স্বাভাবিক। তো সেই জন্য যে কোনো নন মেটালের সঙ্গে যদি রিঅ্যাকশন করা হয় তাহলে কিন্তু এখানে নন মেটালটা তার হাইয়েস্ট পসিবল অক্সিডেশন স্টেটে যাবে, যাওয়ার পরে আর বাকিটা যেরকম আমি বললাম সালফিউরিক অ্যাসিড সালফার ডাই অক্সাইডে কনভার্ট হবে। আচ্ছা, আরও কিছু রিঅ্যাকশন দেখা যাক। আচ্ছা, নন মেটালের আমি আর একটা রিঅ্যাকশন দেখাচ্ছি, খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশনটা। যেমন দেখো ফসফরাস, এটা নন মেটালের সঙ্গে রিঅ্যাকশন দেখাচ্ছি, সেকেন্ড রিঅ্যাকশন। ফসফরাসের সঙ্গে H2SO4 রিঅ্যাকশন করা হচ্ছে, তো হাইয়েস্ট পসিবল অক্সিডেশন স্টেট কি ফসফরাসের, +5, তো এখান থেকে H3PO4 তৈরি হবে, আর এটা SO2 আর ওয়াটার। ওকে, তো এইরকম হলো। নেক্সট, আমরা যদি কোনো সল্টের সাথে রিঅ্যাকশন করাই, সল্টের সাথে উইথ সল্টস, সাপোজ
Na2CO3 প্লাস H2SO4। কার্বনেট সল্ট কি হবে এখানে, এখান থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রডিউস হবে, আর এই যে সল্টটা আছে সেই সল্টটা সালফেট সল্টে কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ যে কোনো সল্টের সঙ্গে যদি আমরা H2SO4 এর রিয়াকশান করাই তাহলে সেই সল্টটা সালফেট সল্টে কনভার্ট হবে, আর বাকি যে অংশটা আছে সেই অংশটার যেরকম চেঞ্জ হওয়ার কথা, যদি ধরো এখানে কার্বনেট আছে, কার্বন ডাই অক্সাইড তৈরি হলো, যদি এখানে হ্যালাইড থাকে, যেমন ধরো আমি এখানে যদি বলি NaCl প্লাস H2SO4, এটা যদি রিয়াকশন করানো হয় তাহলে এখান থেকেও তৈরি হবে Na2SO4 প্লাস ক্লোরিন গ্যাস হবে না, এখানে HCl হবে আর এখানে ওয়াটার, এইরকম কিছু চেঞ্জ হতে পারে। ওকে, অর্থাৎ হ্যালোজেনটা এখানে অ্যাসিড তৈরি করলো, হাইড্রাসিড, কিন্তু কার্বনেট সল্টগুলো দেখো, কার্বনেট সল্টগুলো এখানে গ্যাস তৈরি করলো, কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করলো। তো এরকম ডিফারেন্ট টাইপসের রিয়াকশন আমরা অবজার্ভ করি। হ্যালাইড সল্টের ক্ষেত্রে এখানে ইম্পর্টেন্ট আমি একটা বিষয় বলবো, যে ধরো NaI তার সাথে H2SO4 দেওয়া হচ্ছে, তাহলে এখানে কি হবে, এরকম Na2SO4 প্লাস HI প্লাস H2O, এইটা তৈরি হবে। এইবারে ওপরের রিয়াকশানটা আর নিচের রিয়াকশানটার মধ্যে একটা বিস্তর ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? ধরো তোমাকে বলা হলো যে আমরা HCl গ্যাস তৈরি করতে চাই, HCl গ্যাস প্রডিউস করতে হবে, তো আমরা খুব ইজিলি এই বিক্রিয়াটা প্রয়োগ করতে পারি, যেখানে একটা ক্লোরাইড লবণকে H2SO4 এর সাথে বিক্রিয়া করালে HCl গ্যাস তৈরি হচ্ছে এবং এটাকে আমরা খুব সহজে কালেক্ট করতে পারি। কিন্তু HI তৈরি করতে গেলে, HI গ্যাস তৈরি করতে গেলে এই বিক্রিয়াটা কিন্তু কোনোভাবেই এফেক্টিভ নয় বা কার্যকর নয়। কিন্তু ওপরের বিক্রিয়াটার মতোই তো, ওপরের বিক্রিয়াটাতে HCl পাওয়া যাচ্ছে, কিন্তু নিচের বিক্রিয়াটাতে তাহলে HI কেন পাবো না? তার কারণ HI একটা স্ট্রং রিডিউসিং বা স্ট্রং রিডাক্ট্যান্ট, যে কিনা মাধ্যমে উপস্থিত H2SO4 কে আবার বিজারিত করে দিয়ে নিজে জারিত হয়ে যায় আয়োডিনে। অর্থাৎ HI প্লাস H2SO4, এখান থেকে I2 প্লাস SO2 প্লাস ওয়াটার, এইটা তৈরি হয়ে যাবে ইনস্ট্যান্টলি। মানে এটা একটা স্ট্রং অক্সিডেন্ট, এইটা স্ট্রং রিডাক্ট্যান্ট, তাই স্ট্রং অক্সিডেন্ট আর স্ট্রং রিডাক্ট্যান্ট পরস্পর বিক্রিয়া করে এই রকম ঘটনা তৈরি করে দেবে। তো আমরা এই বিক্রিয়াতে HI কখনোই পাবো না, সেখান থেকে সবসময় কি পাবো? আয়োডিন পাবো। তাই জন্য HI বা HBr এই ধরনের অ্যাসিড কিন্তু এরকম তাদের আয়োডাইড বা ব্রোমাইডের সল্ট ইউজ করে এবং তার সাথে H2SO4 এর বিক্রিয়া করিয়ে পাওয়া যায় না। তো এখানে একটা প্রশ্ন লিখে নিতে পারো যে H2SO4 is not used in preparation of HI or HBr from their salts। এই কথাটা লিখে নাও। ওকে, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা খেয়াল রেখো। আর এরকম বিক্রিয়া করলে সেখান থেকে আমরা কি পাবো? এইরকম হ্যালোজেন পাবো। এখানে যেমন অ্যাসিড তৈরি হচ্ছে, এই ধরনের বিক্রিয়া মানে আয়োডাইড লবণ বা ব্রোমাইড লবণের সঙ্গে H2SO4 বিক্রিয়া করালে সেখান থেকে ওই রেসপেক্টিভ হ্যালোজেন পাওয়া যাবে। নেক্সট আর দুটো বিক্রিয়া দেখাবো, দেখিয়ে আজকের ভিডিও শেষ করব। এই সূত্রে বলে রাখি, H2SO4 এর ইনঅর্গ্যানিকের যেরকম তোমরা অ্যাপ্লিকেশনস দেখছো, মানে ইনঅর্গ্যানিকে যত রিয়াকশন আছে, অর্গ্যানিকে তো প্রচুর অ্যাপ্লিকেশনস রয়েছে।
যেমন ধরো অ্যালকোহলের ডিহাইড্রেশন রিয়াকশানে H2SO4 ব্যবহার করা হয়, বেনজিনের সালফোনেশনে H2SO4 ব্যবহার করা হয়, ডিহাইড্রেটিং এজেন্ট হিসাবে H2SO4 ব্যবহার করা হয়, মানে H2SO4 এর বহুল ব্যবহার রয়েছে, সেটা বলাই বাহুল্য। তোমরা অর্গানিকে তো হামেশাই রিয়াকশন করছো। তো H2SO4 এর আরেকটা বিক্রিয়া আমি বলছি, দেখো এর সাথে PCl5 এর যদি বিক্রিয়া করানো হয়, PCl5 এ বিক্রিয়া করালে প্রথমে এইখানে তৈরি হবে, এই বিক্রিয়াটা কি করে মনে রাখবে দেখো, খুব সিম্পল ব্যাপার, একদম সহজে তোমরা মনে রাখতে পারবে যদি ভুলেও গিয়ে থাকো। এইখানটায় এই যে OH গ্রুপ দুটো দেখতে পাচ্ছ, স্টেপ বাই স্টেপ OH গ্রুপগুলো এখানে ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়। অর্থাৎ প্রথমে হবে Cl SO3H, অর্থাৎ যদি এই প্রথমবার যদি একটা OH প্রতিস্থাপিত হয়ে Cl ঢোকে তাহলে কি হলো দেখো, Cl SO3H, এটার নাম হচ্ছে ক্লোরোসালফোনিক অ্যাসিড, ক্লোরোসালফোনিক অ্যাসিড। আবার PCl5 এর সাথে রিয়াকশন করবে, আর তার সাথে কি হবে, POCl3 হবে প্লাস HCl হবে। আবার একটা PCl5 এর সাথে যখন রিয়াকশন করবে তখন ফার্দার কি হবে, Cl2 SO2 হচ্ছে প্লাস POCl3 প্লাস HCl, মানে এই OH গ্রুপটাও প্রতিস্থাপিত হয়ে গেল, অর্থাৎ SO2Cl2 হচ্ছে, SO2Cl2। এইটার নাম হচ্ছে সালফিউরাইল ক্লোরাইড, এটাও অর্গানিক রিয়াকশানে ইউজ করা হয় ক্লোরিনেশনের জন্য, অর্গানিক রিয়াকশানে ব্যবহার করা হয় ক্লোরিনেশনের জন্য। তোমরা নিশ্চয়ই এই যৌগটা পড়েছো, সালফিউরাইল ক্লোরাইড, এই একটা বিক্রিয়া। আর দেখো ইম্পর্টেন্ট বিক্রিয়াগুলোই আমি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি। পটাশিয়াম ফেরোসায়ানাইড K4FeCN6 একটা কমপ্লেক্স কম্পাউন্ডের সাথে H2SO4 এর বিক্রিয়া করানো হচ্ছে। যেই কারণে বিক্রিয়াটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই বিক্রিয়া ব্যবহার করে কার্বন মনোঅক্সাইড তৈরি করা হয়। কার্বন মনোঅক্সাইড এই বিক্রিয়ার দ্বারা তৈরি করা যায়। প্লাস আর বাকি যারা রয়েছে তারা K2SO4, FeSO4 প্লাস অ্যামোনিয়াম সালফেট, মানে বাকি যারা রয়েছে তারা সব সল্ট তৈরি করবে আর জল। প্রত্যেকটা বিক্রিয়ায় ওয়াটার তো তৈরি হওয়া বাধ্যতামূলক হয়ে মানে মনে হয়, তো সেই কারণেই বাকিটা এরকম হলো। আমি ব্যালেন্সড ইকুয়েশন লিখছি না, ব্যালেন্সড ইকুয়েশন তোমরা বই থেকে পেয়ে যাবে, শুধু এখানে কি কারণে বিক্রিয়াটা ইম্পর্টেন্ট সেটা তোমাদেরকে এখানে দেখালাম। ওকে, এই একটা বিক্রিয়া। আচ্ছা, ধরো এরকম একটা বিক্রিয়া তোমাদেরকে দেওয়া হলো, এই বিক্রিয়াটা দেওয়া হলো, এই বিক্রিয়ায় রেজাল্ট কি হবে একটু ভাবো তো, এই বিক্রিয়াটার রেজাল্ট কি হতে পারে? এই বিক্রিয়ার রেজাল্ট হচ্ছে H2SO4 এই অর্গানিক কম্পাউন্ডের সঙ্গে যখন বিক্রিয়া করে তখন নিরোধক হিসাবে কাজ করে, ডিহাইড্রেটিং এজেন্ট। ডিহাইড্রেটিং এজেন্ট এটা তোমরা জানো, এটা অক্সালিক অ্যাসিড। তো এর সাথে যখন রিয়াকশন হয় তখন এখান থেকে CO আর CO2 তৈরি হয়, প্লাস H2O প্লাস H2SO4। দেখো H2O যদি অপসারিত হয়ে যায়, এই যে CO2 থাকছে আর এখানে CO থাকছে, একদম অর্গানিকে তোমরা যেরকম ভাবে রিয়াকশন করো সেইভাবেই আমি এখানে দেখালাম। আর এইটা তাহলে তোমরা আমাকে বলবে ফর্মিক অ্যাসিড প্লাস H2SO4, এখান থেকে কি পাওয়া যাবে, হিট করলে এখান থেকে কি পাওয়া যাবে, এটা আমাকে তোমরা বলবে। কেমন? তাহলে আজকে আমাদের ভিডিও এইখানেই আমি শেষ করলাম। আমাদের গ্রুপ 16-এর সালফারের অক্সো অ্যাসিড এবং H2SO4 সংক্রান্ত আলোচনা এইখানেই শেষ।
আরও একটা বিষয় নিয়ে আমাদের আলোচনা বাকি থাকলো, ওজোন সংক্রান্ত আলোচনা, সেটা আমরা নেক্সট ভিডিওতে কমপ্লিট করব। তো এই ভিডিওটা তোমরা ভালো করে দেখো, বিষয়গুলো যেগুলো বললাম সেগুলো খুব ভালো করে ফলো করো। কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর ভিডিওটায় আমি মাঝে মাঝে যেই প্রশ্নগুলো তোমাদের করতে দিলাম সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই করে আমাকে আনসারগুলো জানাবে। কেমন লাগলো সেটা তোমরা তো বললাম, কমেন্টে জানিও। আর ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল তোমাদের কাছে। সবাই ভালো থেকো, আবার পরে দেখা হবে। গুড বাই।